কারো উপর যদি সত্যি সেই শিল্প সত্তা অর্থাৎ কিনা যাকে ইংলিশে বলে ইন্সপিরেশনাল মিউজ, সেই ইন্সপিরেশনাল মিউজ যদি সত্যিকার ওপর ভর না করে তার কলমের ওপর, তাহলে হয়তো সত্যি এরকম সৃষ্টি সম্ভব নয়। হ্যাঁ, শুধুমাত্র মালগুড়ি ডেইজ নয়, আর কে নারায়ণের অদ্ভুত সৃষ্টিশীলতা এবং শিল্পীশীলতার আমরা পরিচয় পেয়েছি দ্য গাইডে। অদ্ভুত একটি সুন্দর উপন্যাস, যেইটি ইন্ডিয়ান নভেলের বা ইন্ডিয়ান লিটারেচারে প্রায় বিরল এইরকম লেখা। এবং এই দ্য গাইডই আর কে নারায়ণকে সাহিত্য একাডেমি পুরস্কার এনে দেয়, যেটি সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় প্রাপ্তি। এবং আর কে নারায়ণ পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এই হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট এই অনারগুলো তিনি পেয়ে যান। এইবার বলতে হয় মালগুড়ি ডেইজ সম্পর্কে। মালগুড়ি ডেইজে আর কে নারায়ণের যেরকম স্যাটায়ার আমরা দেখতে পেয়েছি, বিদ্রুপ, সেই রকম দেখতে পেয়েছি অদ্ভুত হিউমার। সেই হিউমার প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে, ঈশ্বরন, দ্য ইঞ্জিন ট্রাবল বা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, প্রত্যেকটি গল্পে, লীলাস ফ্রেন্ড, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা খুঁজে পেয়েছি। এবং আরেকটি জিনিস বলা, সেটা হচ্ছে আর কে নারায়ণের গ্রাহাম গ্রিনের ক্ষেত্রে বলছিলাম, গ্রাহাম গ্রিন কিন্তু কখন ওনার রাস ছাড়েননি, ওনার স্বাদ ছেড়ে কোথাও যাননি গ্রাহাম গ্রিন। এবং আর কে নারায়ণের সাথে আরও কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, E.M. ফস্টার, এদের মতন লোকও কিন্তু আর কে নারায়ণের সাথে যথেষ্ট যোগাযোগ ছিল। এবং আর কে নারায়ণের সাথে ডাইরেক্টলি এমন একজনের কম্প্যারিজন করা হয় যিনি হচ্ছেন উইলিয়াম ফকনার। তার কারণ তার সাথে তুলনা করা হয় এই জন্য যে উইলিয়াম ফকনারও ঠিক আর কে নারায়ণের মতো এমনই একটি ইমেজিনারি একটা স্টেট বা এমন একটা সিটি তৈরি করেন তার ইমাজিনেশনের সত্তায়, যেটি আর কে নারায়ণ নিজের মালগুড়ি বলে একটা সিটি ক্রিয়েট করেন, যেটা আলটিমেটলি নেই। সেরকম উইলিয়াম ফকনারের একটা নিজের ইমাজিনারি সিটি ছিল, খানিকটা ইউটোপিয়া বলা যায়। তো সেই জন্য আর কে নারায়ণের সাথে তুলনা করা হয় উইলিয়াম ফকনারের। তো এই হচ্ছে ছোট করে বলা যেতে পারে আর কে নারায়ণ একটা বায়োগ্রাফি, জীবনপঞ্জি। এইবার আসি গল্পের ক্ষেত্রে। আমরা সমাজের চাকায় দেখতে পেয়েছি যে ইনোসেন্সি, নিষ্পাপতা, শিশুশীলতা নিষ্পেষিত হয়েছে সমাজের যাত্রাচক্রে অথবা রথচক্রে। দেখা গেছে শিশুশীলতা, নিষ্পাপতা বরাবরই এক্সপিরিয়েন্সের কাছে চূড়ান্তভাবে অত্যাচারিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। একটা লাইন মনে পড়ে যেটি উইলিয়াম ব্লেকের লেখা, টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। এই উইলিয়াম ব্লেকের একটি কবিতা রয়েছে আমাদের ক্লাস 11-এর সিলেবাসে, দ্য সিক রোজ। এবার এই এক্সপিরিয়েন্স আর ইনোসেন্স কী জিনিস? 1989-এর ফ্রেঞ্চ রেভলিউশনের আগে উইলিয়াম ব্লেকের ফার্স্ট গ্রেট ক্রিয়েশন অনেকগুলোই আছে, এবং তার মধ্যে দ্য সংস অফ ইনোসেন্স প্রকাশিত হয়। দ্য সংস অফ ইনোসেন্স এমন একটা পিরিয়ড যেই সময় দেখা যাচ্ছে গাছের নিচে একজন কবি বসে আছে, সেই কবি পেন কামড়ে ধরছে, সে কোনো ইন্সপিরেশন খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে মেঘ থেকে একজন নেমে আসলেন, সে তাকে ইন্সপিরেশন দিলেন, এবং সেই ইন্সপিরেশন দিয়ে সে তাকে বললেন যে এই যে তুমি যেটি লিখেছো এটি সবাইকে পড়ে শোনা, সবাই এই গানটি শুনুক, সবাই এই কবিতাটিতে মুগ্ধ হোক, সবাই এই রসে উজ্জীবিত হোক। উইলিয়াম ব্লেকের এই ইনোসেন্স, এই যে নিষ্পাপতার দিক থেকে সমস্ত পৃথিবীটাকে দেখা, চারিদিকে কত সবুজ, চারিদিকের মানুষগুলোর মুখ কত নির্মল, কত সুন্দর, উইলিয়াম ব্লেকের ঠিক এরকমই মনে হয়েছিল।
কিন্তু 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন উইলিয়াম ব্লেকের ভিউটাকেই পুরোপুরি পরিবর্তন করে দেয়। এক্সপিরিয়েন্সের করাল গ্রাস, চারিদিকে শুধু রক্ত আর রক্ত, রক্তে কেউ কেউ হড়কে পড়ে যাচ্ছে। খুব কাছ থেকে কঠোর সত্যিটাকে দেখতে শুরু করেন উইলিয়াম ব্লেক, এবং তারপর তিনি লিখতে শুরু করেন দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। সেইখানে আমরা সমাজের একটা কঠোর নিদারুণ সত্যি দেখতে পাই। এই টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, এখানে আসলে টাইগারের কথা, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হয়নি। এখানে এই টাইগারের কথা বলা হয়েছে যেই টাইগার যেই নৃশংস পশুকে সমাজ সৃষ্টি করেছে। এই পশু এতটাই মারাত্মক যে কোনো সময় এর সৃষ্টিকর্তাকেও ধ্বংস করে দিতে পারে। এ প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, এ মানুষের সৃষ্ট। বাইবেলের একটা ঘটনা আছে, স্যাটান কখনোই গডের পথ নেয়নি, ভগবানের পথ নেয়নি। স্যাটান বরাবরই নিজের একটা আলাদা, নিজের দাবি উত্থাপন করতে চেয়েছে, নিজের একটা আলাদা জায়গা করে নিতে চেয়েছে। ভগবানের রাস্তা সে কোনোদিনও মেনে নেয়নি। এই গড এক সময় এই স্যাটানকে শিক্ষা দেওয়ার জন্য, সমস্ত শয়তানকে শিক্ষা দেওয়ার জন্য বাঘকে একটা বাঘ বানালো। তো স্যাটান এবং তার দলবলরা এসছে আক্রমণ করতে। তারা প্রথমে আক্রমণ করতে এসে তো হকচকি একাকার, কান্নাকাটি করে একসার। তারা বাঘের সেই নিদারুণ রূপ দেখে কেঁদে কেঁদে বন্যা বইয়ে দেয় পারলে। ঠিক সেই রকমই একটা রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি এইখানে। এবং ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের আরেকটা চিত্র দিলে সেই জিনিসটা ক্লিয়ার হবে কেন বাইবেল পড়তে বলেছিলাম। গড 6 দিনে সমাজকে, এই পুরো গোটা পৃথিবীটাকে সৃষ্টি করে। অ্যাডাম আর ইভ প্রথম সৃষ্ট মানুষ, তাকে তিনি নিজের মতন করে সৃষ্টি করেছিলেন এই মানুষকে, কিন্তু তাকে জ্ঞান দেননি, জ্ঞান ফল দেননি। তারা ছিল ইনোসেন্ট। কিন্তু স্যাটান সেটা মানবে কেন? স্যাটান তো সেটা মেনে নিতে পারে না সব মানুষ গডের রাস্তাতে চলবে। তো স্যাটান যেটা করলো সেটা হচ্ছে গিয়ে ইভকে প্রথমে অনুপ্রেরণা দিল, প্ররোচনা দিল যে সেই জ্ঞান ফল খাওয়ার জন্য, এবং অ্যাডাম এবং ইভ দুজনেই প্ররোচনায় সেই জ্ঞান ফল খেলে, এবং তাদের সেই রিয়েলাইজেশন হলো উই আর নেকেড, আমাদের পরনে কাপড় নেই। এটা কিন্তু একটা শিশু মনে করে না। একটা বাচ্চা শিশু, 6 মাসের শিশু যখন নেকেডলি উলঙ্গভাবে দৌড়ে বেড়ায়, তখন যদি একজন প্রাপ্তবয়স্ক তাকে বলে ওঠে যে তুমি উলঙ্গ কেন, এটা একটা হাস্যকর। সেই শিশুটা শুধু খলখলিয়ে হেসে উঠবে, তার কারণ তার সেই সেন্সটা নেই, বিকজ হি অর শি ইজ ইনোসেন্ট। শিশুর একটা মাটির দলা, সমাজ তাকে যেভাবে সৃষ্টি করবে সে সেই রকমই সৃষ্ট হবে। ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স, এদের বিবাদ বহুদিন। আমাদের আজকের যে টেক্সট কনটেক্সট লীলাস ফ্রেন্ড, এখানে আমরা দুটো দ্বন্দ্ব দেখতে পাবো। এক হচ্ছে ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের দ্বন্দ্ব, আর আরেক হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেশন, দ্য লোয়ার সাইড, লোয়ার ক্লাস অ্যান্ড দ্য আপার ক্লাস, এদের মধ্যে দুটো ডিসক্রিমিনেশন। এবং প্রথমে বলে নেওয়া ভালো যে একদম প্রথম থেকে আর.কে নারায়ণের একজন সাথে, যেরকম বললাম গ্রাহাম গ্রিন ছিল, সেই রকমও আর.কে নারায়ণের সাথে, মানে এই সাথের যে জার্নিটা, এটাও কিন্তু ইন্ডিয়ান থট পাবলিকেশন কখনো ছেড়ে যায়নি। হ্যাঁ, দ্য গাইড প্রকাশিত হয়েছে, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস পেঙ্গুইন ক্লাসিক্সে প্রকাশিত হয়েছে, কিন্তু আর.কে নারায়ণের সব কটি বই কিন্তু শুধুমাত্র 2-3টে ছাড়া ইন্ডিয়ান থটস পাবলিকেশন থেকেই প্রকাশিত হয়। আজকের যে গল্পটি আমাদের লীলাস ফ্রেন্ড, এইটা কিন্তু মালগুড়ি ডেইজ থেকে নেওয়া, এটা আগেও বলেছি। এবং মালগুড়ি ডেইজ যেটি ইন্ডিয়ান থট পাবলিকেশনের থেকে, ইন্ডিয়ান থট পাবলিকেশনের থ্রুতে আমরা পাই,
সেইটি হচ্ছে খানিকটা এইরকম দেখতে, মালগুড়ি ডেইজ বাই আর.কে নারায়ণ। এবং আরেকটা ছোট জিনিস বলে নিই যে আর.কে নারায়ণ যেই সময়টায় মালগুড়ি জায়গাটি সৃষ্টি করে, আমি বললাম যে এটি আসলে মালগুড়ি বলে কোনো জায়গা নেই, এটি হচ্ছে একটা ইমাজিনারি সিটি। সেই সিটি সেই সময় কিন্তু ব্রিটিশ রুলের মধ্যে ছিল, কিন্তু তিনি সমস্ত কিছুকে অগ্রাহ্য করে মালগুড়িটাকে একটা স্বপ্নের জায়গা বানিয়ে দিয়েছে। এমনকি আমি দেখতে পাবো যে ইংলিশ টিচার, দ্য পেইন্টার অফ দ্য সায়েন্স এবং দ্য গাইড, প্রত্যেকটি জায়গা কিন্তু আসলে এক্সিস্ট করে না। এইগুলো কিন্তু মালগুড়ি নামক একটা ইমাজিনারি জায়গা এক্সিস্ট করে, অদ্ভুত একটা জায়গা। সেখানে সমস্ত কিছু আছে, হরেক রকমের মানুষ সেইখানে, হরেক রকমের তাদের পোশাকের রং, হরেক রকম তাদের মনের বৈচিত্র্য। অদ্ভুত এই জগৎ। এই একটা ছোট্ট সিটিকে দিয়ে তিনি রিফ্লেক্ট করছেন পুরো গোটা বিশ্বটাকে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব, টেক্সট বই অবভিয়াসলি আমার সাথে আছে মাইন্ডস্কেপ, কিন্তু ঠিক মাইন্ডস্কেপের ক্ষেত্রে একটি বৃহৎ জগৎ হাতে না নিলে যেরকম ইন্সপিরেশনাল মিউজ এসে ধরা দেয় না, সেরকম আর.কে নারায়ণকে ঠিক তার গভীর সান্নিধ্য পেতে গেলে মালগুড়ি ডেইজ ঠিক হাতে না নিলে সেই ফিলটা আসে না। আমি সবাইকে বলতে চাইবো যে আর.কে নারায়ণকে যদি কেউ লিটারেচার নিয়ে পড়তে চায়, ইংলিশ লিটারেচারকে নিয়ে, এবং লীলাস ফ্রেন্ড গল্পটা যদি তার সত্যিই ভালো লেগে থাকে, তবে তার অবশ্যই মালগুড়ি ডেইজটা কিন্তু পড়া উচিত। এবং কেন পড়া উচিত সেটা লীলাস ফ্রেন্ড বলতে গেলে, কেননা যেহেতু এটাও একটা এইখানেরই বা মালগুড়ি ডেইজেরই। আর স্টোরিটা শুরু করার আগে আরেকটা যেটা স্ট্র্যাটেজি বলা যেতে পারে ভালোভাবে পড়ার এবং ভালো মার্কস ক্যারি করার, সেইটা একটা প্রপার পদ্ধতি। যখন কোনো একটা যেহেতু আমরা 11-12-এ পড়ছি, আমরা খুব বেশি বিদ্বান হয়ে যাইনি, তো আমি ধরে নিতে পারি আমাদের ভোকাবুলারি স্টক অফ ওয়ার্ডস অত বেশি নয়। তখন আমরা কি করব, হ্যাঁ একটা স্টোরি পড়তে গেলে, আমাদের একটা পোয়েট্রি পড়তে গেলে আজকে অনেক ধরনের আমার কাছে নতুন ওয়ার্ড আসে। কি করা উচিত, সামনে একটা খাতা খুলে নেওয়া উচিত যখন স্টোরিটা আমি পড়ব, এবং স্টোরিটা যখন আমি প্রত্যেকটা লাইন পড়ছি বা প্রত্যেকটা পেজ পড়ছি, যেগুলো আমার ওয়ার্ডগুলো মনে হচ্ছে আমি অচেনা, আমার জানা নেই, সেই ওয়ার্ডগুলোকে আমি প্রথমে 1 নম্বর 2 নম্বর করে লিখে রাখবো, এবং লিখে রেখে সেইগুলোকে পুরোটা পড়ে নিলাম, বা সেই সময়ই ওয়ার্ডগুলো ডিকশনারি থেকে মানেটা জেনে সেইগুলোকে নোট ডাউন করে নেওয়া। ওপরে হেডিং করা লীলাস ফ্রেন্ড বাই আর.কে নারায়ণ 1, 2, 3 নম্বর করে শব্দগুলোকে নোট ডাউন করে নেওয়া এবং সেগুলোর মানেটা রেখে দেওয়া, লিখে রাখা। পরবর্তীকালে কি হবে যে যখন আমি পরবর্তীকালে স্টোরিটা আবার রিভাইজ করব, বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকলে জিনিসটা অটোমেটিক্যালি সেন্সে চলে আসে, মাইন্ডে সেট হয়ে যায়। কিন্তু যদি তাও আমার মনে না থাকে, সেগুলো আমি তৎক্ষণাৎ পরবর্তীকালে আমি খাতাটা খুলে বসবো এবং দেখবো 1 নম্বরে কি লেখা আছে, আচ্ছা এটার মানে এই, আমাকে তাতে ডিকশনারি ঘাটার কোনো দরকার হবে না। আর এটা কেন দরকার, যে কিছু কিছু উল্লিখিত এবং নির্দিষ্ট স্পেসিফিক ফ্রেজ থাকে, যে ফ্রেজগুলো ওই গল্পকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়, সেইগুলো মনে রাখাটা প্রয়োজন, সেগুলো কোশ্চেন অ্যান্সারে লেখা খুব প্রয়োজন। তো সেই ফ্রেজগুলো মনে রাখার জন্য, হয়তো সেই ফ্রেজটা আমার জানা নেই, সেই ফ্রেজটাকে আমি নোট ডাউন করে নিলাম, সেই ফ্রেজটা আস্তে আস্তে কয়েকদিন চর্চা করার পর, প্র্যাকটিস করার পর সেটা আমার মাইন্ডে থেকে গেল। তো এই জিনিসটা, এই টেকনিকটা একটা সিম্পল টেকনিক, এই জিনিসটা করা প্রয়োজন। এবার স্টোরিতে আসি। Leela's friend Siddha was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. "Sir, do you want a servant?" Siddha asked. "Come in," said Mr. Shivashankar. As Siddha opened the gate and came in, Mr. Shivashankar subjected him to a scrutiny and said to himself, "Doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy." "Where were you before?" he asked. Siddha said, "In a bungalow there," and indicated a walk somewhere. "In the doctor's house, sir." "What is his name?"
I don't know, master, Siddha said. He lives near the market. এখানে আমরা প্রথমে স্টোরিটার বেস দেখতে পাচ্ছি। সিদ্ধা হচ্ছে মিস্টার শিবশঙ্করের বাড়িতে ঘোরাফেরা করছে চারপাশে। মিস্টার শিবশঙ্কর উনি একজন সচ্ছল পরিবারের কর্তা। মিস্টার শিবশঙ্কর এনার পরিবারের যে মেম্বার রয়েছেন সেই মেম্বার উনি মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর এবং তাদের 5 বছরের ছোট্ট লীলা। এবার মিস্টার শিবশঙ্কর একটা প্রবলেমের মধ্যে চলেছেন। একটা প্রবলেম তার মনের মধ্যে আনাচে কানাচে, কোথাও দিয়ে উকি মারছে, বুক পকেট থেকে উকি মারছে, শার্টের তলা থেকে উকি মারছে। সেটা হচ্ছে একটা সার্ভেন্টের প্রবলেম। একটা চাকরের খুব দরকার, সেই চাকর উনি পাচ্ছেন না। এবং পরবর্তীকালে ডেসক্রিপশন থেকে আমরা বুঝতে পারবো যে চাকর হয়তো আগে ছিল, কিন্তু হয়তো কোনো কারণে চলে গেছে। এবং ঠিক এই সচ্ছল বা মধ্যবিত্ত মিডিওকার একটা পরিবারে যা হয়, চাকর বাকর ঠিক যদি একটু পরিষ্কার না হয় ঠিক ভালো লাগে না। এই ক্ষেত্রে আমরা ঠিক সেম জিনিস দেখতে পাচ্ছি। তো মিস্টার শিবশঙ্কর যে প্রবলেমটা নিয়ে পাইচারি করছিলেন বারান্দাতে, সেই প্রবলেমটার হঠাৎই একটা সলিউশন চলে আসলো সিদ্ধা হিসেবে, এবং নিজেই আসলো। সিদ্ধা হঠাৎ করেই তাকে প্রশ্নটা করলো, আপনার কি কাউকে অ্যাপয়েন্ট করতে চান অ্যাজ আ সার্ভেন্ট? হ্যাঙ্গিং অ্যাবাউট মিনস ঘোরাফেরা করা, হন্তদন্ত হয়ে ঘোরাফেরা করা। ব্রুডিং ওভার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা প্রবলেম বা একটা কোনো কিছু, সেইটা নিয়েই মনের মধ্যে ঘুরপাক খাওয়া, সেটাকে বলে ব্রুডিং ওভার। সেটাকে নিয়েই সেই প্রবলেমটাই, ওই যে বললাম বুক পকেট থেকে উকি মারছে, শার্টের আস্তিন থেকে উকি মারছে, সেইটাই ঘোরাফেরা করা। ইট ইজ কল্ড ব্রুডিং ওভার। অ্যান্ড আর যা দেখতে পাচ্ছি এইখানে, আচ্ছা, স্ক্রুটিনি কথাটা আমাদের যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তুলনামূলকভাবে, স্ক্রুটিনি কথাটার সাথে আমরা পরিচিত। স্ক্রুটিনি মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। তো মিস্টার শিবশঙ্কর পর্যবেক্ষণ করছেন সিদ্ধাকে। লোকটা দেখতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তো তাহলেই চলবে। এবং যেটা হয় ন্যাচারালি, মধ্যবিত্ত পুরুষরা কখনো তার স্ত্রীর পরামর্শ ছাড়া চলেন না। স্ত্রীর কথাই শেষ কথা, সেটা আমরা দেখতে পাবো। Why did they send you away? They left the town, master, Siddha said, giving the stock reply. Mr. Shivshankar was unable to make up his mind. He called his wife. She looked at Siddha and said, he doesn't seem to me worse man the others we have had. Leela, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. Oh father, she said, I like him. Don't send him away. Let us keep him in our house. And that decided it. তো যেটা বললাম, মধ্যবিত্ত বাড়িতে পুরুষরা সমস্ত কিছুর সিদ্ধান্ত চূড়ান্ত করবে সেরকম নয়। মধ্যবিত্ত বাড়িতে নারীদের একটা অদ্ভুত বলা যেতে পারে অগ্রাধিকার রয়েছে, স্ত্রীদের অগ্রাধিকার রয়েছে বলা যেতে পারে। তো মিসেস শিবশঙ্কর আসলেন এবং এসে দেখলেন। তিনি বললেন যে he doesn't seem to me worse man the others we have had. যাদের সিম মিন্স মনে হওয়া, তার মনে হলো যে যারা আগে ছিল তার থেকে ওর্স, তার থেকে তো খারাপ বলে মনে হয় না। ওর্স মিন্স ব্যাড, ওর্স্ট, ডিগ্রি অফ কম্প্যারিজন। এই ওর্স হচ্ছে কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি এই ক্ষেত্রে ইউজ হয়। কিন্তু এরা দুজনেই একটা কনফিউশনের মধ্যে ভুগছিলেন, একে অ্যাপয়েন্ট করা হবে কি হবে না। কিন্তু এটার অদ্ভুত একটা সলিউশন করে দিল কে? তাদের 5 বছরের একটা ছোট্ট মেয়ে লীলা এসে হঠাৎ করে ডিসিশনটা নিয়ে নিল। বাচ্চাদের কখন কি ভালো লেগে যায় বলা মুশকিল। একটা রাশভারী গম্ভীর লোক, সেই লোকটাও একটা বাচ্চার খুব প্রিয় হয়ে যেতে পারে। হয়তো সেই লোকটা একটা বাচ্চার সাথে এইভাবে মেশে যেন সেই বাচ্চাটার সাথে সেও এক তার 5 বছরের সঙ্গী হয়ে ওঠে। কিংবা বাচ্চারা কারোর দিকে তাকালেই হয়তো তাদের খেলার সঙ্গী মনে হয়,
হয়তো তার মনে হয় তার সাথে বাগানে ঘুরি, তার সাথে একবারে চাঁদ দেখি, তার সাথে ছোঁয়াছুঁই খেলি, তার সাথে লুকোচুরি খেলি। লীলারও হঠাৎ করে সিদ্ধাকে এইভাবেই ভালো লেগে গেল এবং দ্যাট ডিসাইডেড ইট, এবং ডিসাইড হয়ে গেল সিদ্ধা কিন্তু সেই বাড়িতেই থাকবে, মিস্টার শিবশঙ্করের বাড়িতে 4 টাকা মাইনে ইরান্ড বয় হিসেবে সিদ্ধা থাকবে। 4 টাকা মাইনে পাবে, দুবেলা খাওয়া পাবে। তার জন্য তাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু গো ইরান্ড ফর ইরান্ড। তাকে উড চপ করতে হবে, তাকে লীলাকে দেখাশোনা করতে হবে। সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে পাব। Siddha was given 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after Leela. এই কাজগুলো তাকে করতে হবে। আজকে আমি যদি কাউকে মাস মাইনে দিয়ে রাখি, তাকে আমি 5,000 টাকা দিলাম, অথবা বললাম তোমার কোনো কাজ নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এইটা হয়তো বা বাস্তবিক কোনো ইউটোপিয়ায় সম্ভব হলেও হতে পারে, কিন্তু সত্যিকারের সম্ভব নয়। যেহেতু তাকে অ্যাপয়েন্ট করা হলো, তাকে তার কাজগুলো ডিসাইড করে দেওয়া হলো সিদ্ধাকে, যে তাকে কি করতে হবে। তাকে 4 টাকা দেওয়া হবে মাসে। 4 টাকাটা শুনে হয়তো হাস্যকর লাগতে পারে, এবং সেই সময় হাস্যকর, এই প্রসঙ্গটায় পরবর্তীকালে আসবো। এবং তার পরবর্তীতে তাকে কি করতে হবে? তার জন্য তাকে জামা কাপড় কাচতে হবে, ওয়াশড ক্লোথস, টেন্ডেড দ্য গার্ডেন। টেন্ড মিনস যত্ন করা, টেন্ডেড দ্য গার্ডেন, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য গার্ডেন। তাকে গার্ডেনের যত্ন নিতে হবে। র্যান ইরান্ডস, র্যান ইরান্ডস মানে হচ্ছে কি টুকিটাকি, এই চিনিটা নিয়ে আয় তো, এই যা সিদ্ধা চিনিটা নিয়ে আয়, এই সিদ্ধা চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতা নিয়ে। ইট ইজ কল্ড র্যান ইরান্ডস, মানে টুকিটাকি কাজের জন্য পাঠানো কাউকে, এটাকে বলে র্যান ইরান্ডস। চপড উড, কাটতে হবে। লুকড আফটার লীলা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের স্টোরি বেসড, সেটা হচ্ছে লীলার দিকে খেয়াল রাখতে হবে। Siddha, come and play, Leela would cry, and Siddha had to drop any work he might be doing and run to her as she stood in front garden with a red ball in her hand. His company made her supremely happy. She flung the ball at him and he flung it back, and then she said, "Now throw the ball into the sky, Siddha." Siddha clutched the ball, closed his eyes for a second and threw the ball up. When the ball came down again, he said, "Now this has touched the moon and come. You see here a little bit of the moon sticking." Leela keenly examined the ball for traces of the moon and said, "I don't see it." পরবর্তীকালে যা হয় আর কি, লীলার প্রথমেই যেহেতু সিদ্ধাকে ভালো লেগে গেছিল, সিদ্ধাকে লীলা আর কাজ ছাড়া করতে চায় না, সবসময় সিদ্ধাকে তার চাই। আর যখনই তাকে ডাকবে, সিদ্ধাকে এসে তার সাথে যোগ দিতেই হবে। ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, যে কোনো কাজ তা করছিল, সেই কাজটাকে তাকে ফেলে লীলার কাছে চলে আসতে হবে। As she stood in the front garden with a red ball in her hand, supremely happy, his company made her supremely happy. সিদ্ধার কোম্পানি তাকে অদ্ভুতভাবে একটা অদ্ভুত সুপ্রিমলি হ্যাপি, তাকে অদ্ভুত একটা আনন্দে ভাসিয়ে নিয়ে যেত লীলাকে। She flung the ball at him and he flung it back. সে লীলার দিকে বল ছুড়ে দিত, সিদ্ধা আবার বল ছুড়ে দিত লীলার দিকে। এবং লীলা হঠাৎ করে বলল, "Now throw the ball into the sky." আকাশের দিকে বলটাকে ছুড়ে দাও। And then she said, "Now throw the ball into the sky," and Siddha clutched the ball. Clutched means হচ্ছে জোরে ধরা, যেরকম হয় আর কি। আমরা ছোটবেলায় সবাই এই প্রচেষ্টাটা করে এসেছি, একদম আকাশের ওপরে পাঠাবো, যেটা মহাকাশ সৌরজগতের অনেক ওপরে চলে যাবে। কারণ আমরা তখন ইনোসেন্ট ছিলাম, আমরা তখন ভাবতাম আকাশটাই একটা সর্বোচ্চ সীমানা, আকাশের ওপর অনেক কিছু হয়, আকাশটা যে সীমাহীন সেটা আমরা জানতাম না। আমাদের মনে হতো ওই দিগন্ত বিস্তৃত আকাশটা হয়তো সেই দিগন্তের সেই সীমারেখাতেই শেষ হয়ে গেছে। আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, ম্যাগেলানের তত্ত্ব পড়তে শুরু করলাম এবং জানতে শুরু করলাম পৃথিবীটা গোল, এখানেই দিগন্ত শেষ হয়ে যায়নি, পৃথিবীটা যেহেতু গোল তাই ওরকম মনে হয়। সিদ্ধারও সেই রকম একটা ফ্যাসিনেশন হয়েছিল। সিদ্ধা বলল, জোরে উপরে বলটা ছুড়ে দাও তো। এবং সিদ্ধা কি করতো? সিদ্ধা ক্লাচ দ্য বল, ক্লোজড হিজ আইস ফর আ সেকেন্ড, একদিকে
একটা চোখ বন্ধ করে ওপরের দিকে ছোড়ার প্র্যাকটিস চালালো, তারপর জোরে ছুড়ে দিল সেটা আকাশের দিকে। When the ball came down again, যখন বলটা নিচে চলে আসতো, he said, now this has touched the moon and come. দেখো দেখো, এই যে বলটা এসছে এর মধ্যে চাঁদ লেগে আছে। You see here a little bit of the moon sticking. Leela keenly examined the ball for traces of the moon and said, I don't see it. Leela keenly মানে হচ্ছে আগ্রহের সাথে, with great interest. The ball for traces মানে হচ্ছে চিহ্ন। তো লীলা প্রথমেই বাচ্চাদের মন খুব উৎসাহী হয়, বাচ্চারা খুব প্রশ্ন করে। তো বাচ্চাদের অত সহজে ভোলানো যায় না। অনেকে বলে ছেলে ভোলানো, কিন্তু বাচ্চাদের ভোলানো অত সহজ নয়। বাচ্চাদেরকেও ভোলানোর জন্য গল্প চাই। বাচ্চাদেরকে ভোলানোর জন্য উই নিড আ পারফেক্ট জাগলার, আ পারফেক্ট ম্যাজিশিয়ান, যেটা ছিল সিদ্ধা। তো লীলা দেখতে চাইলো, আচ্ছা কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না এর মধ্যে কোথায় চাঁদ আছে, কোথায় চাঁদের অংশ। And I don't see it. You must be very quick about it, said Siddha, because it will all evaporate and go back to the moon. Now hurry up. He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. এমন ভাবে তো দেখতে পাবে না, তোমাকে তো খুব তাড়াতাড়ি করতে হবে। আর এই চাঁদের অংশ খুব তাড়াতাড়ি এভাপোরেট হয়ে যায়। এভাপোরেট মিন্স উবে যায়। He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. It means বলটাকে ঠিক এরকম করে চেপে ধরে লীলার দিকে নিল। পিপ থ্রু মিন্স হচ্ছে গিয়ে উকি মারা। লীলা যে উকি মেরে দেখলো, ভাবলো আরে সত্যিই তো চাঁদের অংশ লেগে আছে। একটা মানুষ তো সকলেই হয়, কিন্তু বাচ্চাদেরকে ভোলানোর মতন, একটা ইনোসেন্ট মাইন্ডকে ট্যাকল করার মতন, ফ্যাসিনেট করার মতন মাইন্ড সবার হয় না। তার জন্য ইনোসেন্ট হতে হয়, সেই রকম লেভেলে যেতে হয়। Ah yes, said Leela. I see the moon, but it is the moon very wet? Certainly it is, Siddha said. What is in the sky, Siddha? God, he said. If we stand on the roof and stretch our arm, can we touch the sky? Not if we stand on the roof here, he said, but if you stand on a coconut tree, you can touch the sky. Have you done it? Asked Leela. Yes, many times, said Siddha. Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. Does the moon know you? Yes, very well. Now come with me, I will show you something nice. They were standing near the rose plant, he said, pointing. You see the moon there? Don't you? Yes. Now come with me, he said, and took her to the backyard. He stopped near the well and pointed up. The moon was there, too. Leela clapped her hands and screamed in wonder. The moon here, it was there. How is it? I have asked it to follow us about. প্রথমেই বলেছিলাম যে এটা একটা ডিসক্রিমিনেশনের গল্প। ডিসক্রিমিনেট দুটো দিক থেকে করা। এবার প্রথম দিকটার ফোকাসে আসি, আপার ক্লাস আর লোয়ার ক্লাস। আপার ক্লাস যার পয়সা আছে, যার কাছে ক্যাপিটাল আছে, সে শিক্ষিত হচ্ছে, সে প্রপার স্কুলিং হচ্ছে, সে প্রপারলি চাকরি করছে, তার এডুকেশন আছে। এই লোয়ার ক্লাসরা, এই ওয়ার্কিং ক্লাসরা, তাদের মনটা খুব সরল হয়, তাদের মনটা মাটির মতো নরম হয়, জলের মতো বিশুদ্ধ হয়। সেই জন্য এই যে সিদ্ধা, এর মন কতটা সরল, এবং সেইটা দিয়ে একটা বাচ্চাকে ফ্যাসিনেট করার যে প্রক্রিয়াটা, সেটা আমরা এখানেই দেখতে পারবো। লীলা জিজ্ঞেস করলো যে আচ্ছা আকাশে কি আছে সিদ্ধা? সিদ্ধা বলল, there is God. আজকে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু বলবো না গড আছে, আমি বলবো অনেক কিছু। আকাশে মিল্কি ওয়ে আছে, পৃথিবীর গ্রহ উপগ্রহ আছে, আরো কত গ্রহ উপগ্রহ আছে, চাঁদ ছাড়াও কত নক্ষত্র আছে। কিন্তু এই ওয়ার্কিং ক্লাস, এদের একটা সরল বিশ্বাস, আকাশে ঈশ্বর আছে।
ঈশ্বর কোথাও না কোথাও দেখছে, দ্য গড ইজ দেয়ার, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি টাইম হি ইজ ওয়াচিং ইচ অ্যান্ড এভরি ওয়ান, বিকজ উই অল আর হিজ চিলড্রেন। সিদ্ধার এই সরল বিশ্বাস তার মনে, আর এই সরল বিশ্বাসটা আরো বেশি স্ট্রং হয় এই জায়গায় যখন লীলা জিজ্ঞেস করে, আচ্ছা ওই যে দেয়ার ইজ দ্য রুফ, ক্যান উই টাচ দ্য মুন ইফ উই স্ট্যান্ড দেয়ার? নো, ইউ ক্যান টাচ ইট, বাট ইউ ক্যান টাচ ইট ইফ ইউ ক্লাইম্ব দ্য কোকোনাট ট্রি। মানে বলতে ওর ধারণাটা কতটা সীমিত, সেই জন্যই হয়তো সিদ্ধা এতটা সরল। রুফ তার কাছে কিছুটা কম উঁচু, হয়তো নারকেল গাছটা তার কাছে অনেকটা উঁচু বলে মনে হয়েছে। সে মনে করেছে যে নারকেল গাছে যদি ওঠে তাহলে হয়তো গডকে দেখা যায়, গডকে ছোঁয়া যায়, আকাশকে ছোঁয়া যায়। হয়তো নারকেল গাছে উঠলে দেখা যায় গড হয়তো বড় বড় চোখে তাকিয়ে আছে। এবং সিদ্ধা ফ্যাসিনেট করার মতো, ইট ইজ আ জাগলিং, ইট ইজ আ ম্যাজিক্যাল ট্রিক্স। তো যখন লীলা জিজ্ঞেস করলো যে তুমি কি মুন কি তোমাকে জানে, সিদ্ধা বলল যে যখন পূর্ণিমা হয়, when there is a full moon, আমি তখন নারকেল গাছে উঠে হামেশাই চাঁদকে ছুটছি, এটার মধ্যে কোনো বড় ব্যাপার নয়, দ্যাট ইজ নট আ বিগ ডিল। এই যে ম্যাজিক্যাল ট্রিক্স, কেন আমি বলছি যে এই যে সিদ্ধা, এ কিন্তু লীলার মতোই সরল, এর ধারণাগুলো এতটাই সরল, এতটাই ডাউন টু আর্থ, এতটাই মাটির সাথে মেশানো, এতটাই মাটির সাথে কোমল স্পর্শী, এতটাই তার অতল রস, অতল স্পর্শ আছে, সেটা কিন্তু লীলাকে গিয়েও টাচ করে। আজকে আমার মতন একটা কমপ্লেক্স মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না, কিন্তু লীলা বিশ্বাস করেছে, বিকজ লীলা ইজ আ চাইল্ড। লীলারও বিশ্বাসগুলো এতটাই সরল। এই যে বললাম ম্যাজিক্যাল ট্রিক্স, জাগলিং, এই জিনিসটা আমরা দেখতে পাবো আরেকটা ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে। Now come with me, he said, took her to the backyard, her stopped near the well and pointed up. The moon was there too. Leela clapped her hands and screamed in wonder. The moon is here, I was there, how is it? প্রথমে বাগানে নিয়ে গেল, রোজ গার্ডেনে, বলো ওই যে দেখো, ওই যে ওইখানে চাঁদটা আছে। তারপর আবার নিয়ে আসলো একটা কুয়োর পাশে, বলে এবার ওইদিকে তাকিয়ে দেখো তো কি দেখতে পাচ্ছ। লীলা তখন স্ক্রিমড ইন ওয়ান্ডার, সে বিস্ময়ে হাততালি দিয়ে উঠল, তার আনন্দ আর ধরে না। আরে চাঁদটা কি সত্যি আমাদেরকে তাহলে ফলো করছে? চাঁদটা কি আমাদের পাশে পাশে আসছে? চাঁদ কি সত্যিই তোমাকে চেনে সিদ্ধা? চাঁদ সবাইকে চেনে, চাঁদ আমাদের সবাইকে দেখছে, সবাই আমাদের খুব কাছের। কিন্তু আমাদের মতো কমপ্লেক্স কিছু মানুষ, যারা হয়তো বড় বড় বই পড়তে শিখেছি, বড় বড় বক্তৃতা দিই, কিন্তু তারা যতই বেশি জ্ঞান হতে শুরু করেছে, তারাই এই সরল বিশ্বাসগুলোর থেকে তত দূরে চলে গেছে। তাদের মনের মধ্যে শুধু কমপ্লেক্সিটি আসে, তারা লীলা আর সিদ্ধার মতো এতটা সরল হতে পারে না। Leela ran in and told her mother, Sita knows the moon. At dusk, he carried her in and she held a glass for him. She had a box filled with catalogs, illustrated books, stamps of pencil. আর বাচ্চাদের একটা প্রবণতা অবশ্যই থাকে সবসময়, যে কিছু অবিশ্বাস্য দেখলে মাকে গিয়ে বলা। তো লীলাও মাকে গিয়ে বলল, জানো সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা মুনকে চেনে, আর মুনও সিদ্ধাকে চেনে। এরপর পরের যে সেশনটা, এটা খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথের যে আত্মজীবনী, সেটা দুটো ভাগে ভাগ করা, এক হচ্ছে জীবন স্মৃতি আর এক হচ্ছে ছেলেবেলা। প্রথম পার্টটা ছেলেবেলা, জীবন স্মৃতিতে ওনার কিছু বড়বেলার কাহিনী রয়েছে, ছেলেবেলাটা হচ্ছে গিয়ে বাচ্চাদের, মানে ওনার ছোটবেলায় যেরকম স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত একটা মেমোরিয়াম বলতে পারি। তো সেই ছোটবেলায় আমাদের সকলেরই ছেলেবেলা থেকে ছোট ছোট অংশ থাকে পাঠ্য অংশ হিসেবে। সেইখানে রবীন্দ্রনাথের একটা অংশ মনে পড়ে যায়। সেই অংশটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে সবসময় সবাই আর কি শাসন করত। রবীন্দ্রনাথটা তখন শিশু, বাচ্চা, সবাই শাসন করত। যেহেতু রবীন্দ্রনাথ সেইভাবে কোনোদিনও স্কুলিংয়ের মধ্যে পড়াশোনা করেননি, তিনি সেই ইনস্টিটিউশনাল স্টাডিজটাকে পুরোপুরি বর্জন করেছিলেন।
বাড়িতে শিক্ষক পড়াতে আসতো, তো বাড়িতেও শিক্ষক এসে তর্জন গর্জন করতো,